আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর আমার প্রিয় শিক্ষার্থী, করোনাকালীন সময়ে অনলাইন ক্লাসের পক্ষে তোমাদের স্বাগত। আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের নবম অধ্যায় তাপ ও তাপমাত্রা পাঠ 5 নিয়ে আলোচনা করব। তোমরা তোমাদের বিজ্ঞান বইয়ের 92 থেকে 93 পৃষ্ঠার এই পাঠটা পাবা। আচ্ছা, চলো আমরা প্রথমে দেখে নেই আজকের পাঠে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, আজকের পাঠে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো তোমাদের বোর্ডের এই সাইডে আমি লিখে রাখছি। প্রথমে আমরা জানব তাপমাত্রা পরিমাপের স্কেল। কিসের সাহায্যে তাপমাত্রা পরিমাপ করা হয় সেটা সম্পর্কে জানব। দ্বিতীয়, স্থিরাঙ্ক, তারপর নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক, এই সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট দুটো টপিকস হচ্ছে, এই যে আমি স্টার চিহ্ন দিয়ে রাখলাম, সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেল। তোমাদের পরীক্ষায় এই দুইটা স্কেল থেকে একটা প্রশ্ন আসবে, খুবই ইম্পর্ট্যান্ট। তো চলো প্রথমে আমরা তাপমাত্রার পরিমাপের স্কেল নিয়ে আলোচনা করি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো আমরা যখন কোনো কিছু পরিমাপ করতে চাই তাহলে অবশ্যই একটা যন্ত্রের প্রয়োজন আছে। গত ক্লাসে আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে তোমরা যদি তোমাদের ভর পরিমাপ করতে চাও তাহলে অবশ্যই মিটার স্কেলের প্রয়োজন হয়। মিটার স্কেলের সাহায্যে তোমরা তোমাদের নিজেদের ভর পরিমাপ করো। তেমনিভাবে দেখা যায় কোনো কিছু দৈর্ঘ্য যদি পরিমাপ করো, একটা ঘরের দৈর্ঘ্য কিংবা তোমার যে পড়ার টেবিলটা আছে সেই পড়ার টেবিলের দৈর্ঘ্য যদি পরিমাপ করতে চাও তাহলেও স্কেলের প্রয়োজন হয়, বা যে ফিতার সাহায্যে দৈর্ঘ্য পরিমাপ করে সে ফিতার প্রয়োজন হয়। ঠিক তেমনিভাবে তাপমাত্রা পরিমাপ করার জন্য একটা যন্ত্র আছে, সেটাকে তোমরা জানো, সেটা হচ্ছে থার্মোমিটার। আসলে এই থার্মোমিটার আর স্কেল একই কথা মূলত। তো তাপমাত্রা পরিমাপের জন্য 3টা স্কেল প্রচলিত আছে। কয়টা স্কেল? 3টা স্কেল। চলো এই 3টা স্কেল সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করি। দেখো, 1 নম্বর স্কেলটা হচ্ছে, 1 নম্বর স্কেল সেলসিয়াস স্কেল। প্রথম স্কেলটার নাম হচ্ছে সেলসিয়াস। তোমাদের 5 নম্বর টপিক যেটা আছে, তো আগে দেখি সেলসিয়াস স্কেল। সেলসিয়াস স্কেল দেখো, প্রথম স্কেলটার নাম হচ্ছে সেলসিয়াস স্কেল। বিজ্ঞানী সেলসিয়াস স্কেলটা আবিষ্কার করতে বলে তার নাম অনুসারে এই স্কেলের নাম দেওয়া হয়েছে সেলসিয়াস। 2 নম্বর স্কেলটা হচ্ছে, দেখো 2 নম্বর স্কেল হচ্ছে ফারেনহাইট স্কেল। ফারেনহাইট, এর তোমাদের 6 নম্বর অপশন আছে। ফারেনহাইট স্কেল। আচ্ছা, 2 নম্বর স্কেলটা হচ্ছে ফারেনহাইট স্কেল। বিজ্ঞানী ফারেনহাইট এই স্কেলটা আবিষ্কার করতে বলে তার নাম অনুসারে এই স্কেলের নাম রাখা হয়েছে ফারেনহাইট স্কেল। আচ্ছা, আরেকটা স্কেল আছে, সেটা হচ্ছে কেলভিন স্কেল। এটার নাম হচ্ছে কেলভিন। এটার নাম হচ্ছে কেলভিন স্কেল। দেখো লেখাগুলা অনেকটা টাইটানিকের মতো হয়ে যাচ্ছে, অনেক বড় লেখা হয়ে যাচ্ছে, দেখতেই পারছো। ব্ল্যাকবোর্ড আর কলম দিয়ে লিখতে হচ্ছে, এই জন্য এরকম হচ্ছে। তারপরেও ভালো বোঝা যাবে, লক্ষ্য করো। তাহলে 3 নম্বর স্কেলটা হচ্ছে কেলভিন স্কেল। তাহলে তাপমাত্রা পরিমাপের জন্য কয়টা স্কেল আছে?
তিনটা স্কেল আছে। 1 নম্বর স্কেলটা হচ্ছে সেলসিয়াস স্কেল, 2 নম্বর স্কেলটা হচ্ছে ফারেনহাইট স্কেল। এই সেলসিয়াস এবং ফারেনহাইট এই দুইটা স্কেল তোমাদের বইয়ে আলোচনা করা হয়েছে। 3 নম্বর স্কেলটা দেখো, কেলভিন যে স্কেলটা আছে সেই স্কেলটা কিন্তু তোমাদের বইয়ে আলোচনা করা হয়নি। তাপমাত্রা পরিমাপের ক্ষেত্রে সাধারণত আমরা আরও স্কেল আছে, সাধারণত 3টা স্কেলে সবচেয়ে বহুল প্রচলিত, সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এই 3টা স্কেল। তো আমি এই যে সেলসিয়াস স্কেলটা আর ফারেনহাইট স্কেল এই দুইটা স্কেল নিয়ে ডিটেলস আলোচনা করব, কিন্তু কেলভিন স্কেলটা নিয়ে অতটা আলোচনা করব না। জাস্ট তোমরা জেনে রাখবা যে 3 নাম্বার আরেকটা স্কেল আছে, সেটা হচ্ছে কেলভিন স্কেল। এই স্কেলটা আবিষ্কার করছে বিজ্ঞানী কেলভিন। তোমাদের সিলেবাসে স্কেলটা আসলে নেই, এই জন্য এটা আমি স্কিপ করে যাব। তারপরে তোমরা 3টা স্কেলের নামই মুখস্থ করবা। আচ্ছা, তাহলে দেখো তাপমাত্রা পরিমাপের যে 3টা স্কেল আসলে 3জন বিজ্ঞানী এই 3টা স্কেল আবিষ্কার করছে বিদায় তাদের নাম অনুসারে এই স্কেলগুলো নাম রাখা হয়েছে। কি অদ্ভুত অদ্ভুত নাম মানা হয়, তাই না? আসলে বিজ্ঞানীগুলোর নামগুলো আসলে অদ্ভুত অদ্ভুত লাগে, তারপর আমাদের মুখস্থ করতে হবে সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল। এখন দেখো এই যে সেলসিয়াস স্কেল, আমরা যখন কোনো কিছু পরিমাপ করি, তোমরা দেখো যে আবহাওয়ার নিউজে, সাধারণত নিউজের ক্ষেত্রে আমরা দেখি যে তারা বলে যে আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে, যদি সবচেয়ে বেশি গরম হয় তাহলে 38 ডিগ্রি সেলসিয়াস। এরকম হয় বাংলাদেশের তাপমাত্রা সাধারণত আমরা দেখি অনেক গরমের সময়। এই যে দেখো তাহলে যে 38 ডিগ্রি সেলসিয়াস পরিমাপ করলো, এটা কিন্তু এই সেলসিয়াস স্কেলের সাহায্যে তারা মেপে নিচ্ছে। তাহলে দেখো আবহাওয়া সংক্রান্ত কোনো তথ্য দিতে বা তাপমাত্রা পরিমাপ করতে, পরিবেশের তাপমাত্রা পরিমাপ করতে এই সেলসিয়াস স্কেল ব্যবহার করা হয়। এছাড়াও আমরা বিভিন্ন তরল পরিমাপ করতে গেলেও এই সেলসিয়াস স্কেল ব্যবহার করতে পারবো। আচ্ছা, তাহলে এই সেলসিয়াস স্কেলের তাপ পরিমাপের একক কিন্তু ডিগ্রি সেলসিয়াস। এখানে দেখো 38 ডিগ্রি সেলসিয়াস। সেলসিয়াস স্কেল পরিমাপের এককটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এরপরে দেখো 2 নম্বর স্কেল আছে ফারেনহাইট স্কেল। দেখো ফারেনহাইট স্কেল এটা কিন্তু আমাদের অতি পরিচিত একটা স্কেল, যদিও আমরা হয়তো এই নামটা জানি না, কিন্তু এটা প্রায় সবাই আমরা ব্যবহার করি বা ডাক্তাররা এই স্কেলটা ব্যবহার করে। তোমাদের শরীরে যখন তাপমাত্রা মাপে, যখন জ্বর আসে, ডাক্তার যখন শরীরের টেম্পারেচারটা মাপার পর বলে যে তোমার শরীরের তাপমাত্রা বা জ্বর হচ্ছে যে 101 ডিগ্রি ফারেনহাইট। কত ডিগ্রি? 101 ডিগ্রি ফারেনহাইট। আসলে তারা কিন্তু বলে যে জ্বর হয়েছে 101 ডিগ্রি, তার মানে এই 101 ডিগ্রি হচ্ছে তোমার শরীরের তাপমাত্রা, আর এটা পরিমাপ করা হয় ফারেনহাইট স্কেলে। মনে রাখবা এমসিকিউর ক্ষেত্রে খুবই কমন একটা প্রশ্ন, সেটা হচ্ছে ডাক্তাররা যে স্কেল ব্যবহার করে বা থার্মোমিটার ব্যবহার করে সেটার নাম কি? তাহলে সেটার নাম হবে এই ফারেনহাইট স্কেল। ফারেনহাইট স্কেলের তাপমাত্রা মাপার একক হচ্ছে ডিগ্রি ফারেনহাইট। এই যে দেখো ডিগ্রি ফারেনহাইট, 101 ডিগ্রি ফারেনহাইট। আচ্ছা, তাহলে ফারেনহাইট স্কেল সম্পর্কে তোমরা জানছো। তো 3 নম্বর স্কেলটা দেখো যে কেলভিন স্কেল। এই কেলভিন স্কেলের সাহায্যে কিন্তু তাপমাত্রা পরিমাপ করা হয়। যেমন মনে করো আমি কোনো একটা তরলের তাপমাত্রা মাপতে গেছি, ওই তরলের ভিতরে এই কেলভিন স্কেলটা প্রবেশ করাইছি। কেলভিন স্কেলটা প্রবেশ করে দেখলাম, সেখান থেকে বের করে নিয়ে আসতে দেখলাম সেখানে যে পারদ আছে সেই পারদের লেভেলটা গেছে তোমার মনে করো যে 303 ডিগ্রি, 303, সরি এখানে ডিগ্রি হয় না, 303 কেলভিন। তাহলে কেলভিন স্কেলের সাহায্যে যেটা পরিমাপ করলাম সেটা হচ্ছে 303 কেলভিন। তাহলে তোমরা বুঝতেই পারছো যে কেলভিন স্কেলের তাপমাত্রা পরিমাপের এককটা হচ্ছে কেলভিন। কেলভিন স্কেলের তাপমাত্রা পরিমাপের একক হচ্ছে কেলভিন। একটা বিষয় তোমরা আবার লক্ষ্য করো
দেখুন আমি যখন সেলসিয়াস স্কেলের সাহায্যে পরিমাপ করছি তখন কিন্তু লিখছিলাম যে 38 ডিগ্রি সেলসিয়াস। যখন ফারেনহাইট স্কেল দ্বারা পরিমাপ করছি তখন দেখো লিখছি যে 101 ডিগ্রি ফারেনহাইট। এখন ডিগ্রি ফারেনহাইট কিন্তু লিখছি, তার মানে ফারেনহাইট স্কেলের পরিমাপের একক হচ্ছে ডিগ্রি ফারেনহাইট। দেখো কিন্তু ব্যতিক্রম হচ্ছে কেলভিন স্কেলের এককটা। কেলভিন স্কেলের জায়গায় কিন্তু আমি লিখছি যে 301 ডিগ্রি 303 ডিগ্রি, সরি ডিগ্রি লিখে নাই, 303 কেলভিন, তার মানে 303 কেলভিন। এখানে কিন্তু আমি ডিগ্রি চিহ্নটা দেই নাই, তোমরা ভুল করেও এখানে কিন্তু ডিগ্রি চিহ্নটা কখনোই দিবা না, কখনোই এখানে ডিগ্রি চিহ্নটা দিবা না, দিলে ভুল হবে, তোমাদের মার্কস কাটা যাবে। ঠিক আছে, শুধু কি রাখবা, কে লিখবা। তাহলে দেখো এই পর্যন্ত আমরা কি শিখলাম, সেটা হচ্ছে এই যে আমরা কিন্তু এখনো 1 নাম্বার টপিকসই রয়ে গেছে, তাপমাত্রা পরিমাপের স্কেল। তোমাদের সুবিধার্থে আমি আবারও রিপিট করতেছি, একটু দেখো। তাপমাত্রা পরিমাপের জন্য 3টা স্কেল সাধারণত প্রচলিত আছে। 1 নাম্বার স্কেলটা হচ্ছে সেলসিয়াস স্কেল, 2 নাম্বার স্কেলটা হচ্ছে ফারেনহাইট স্কেল, 3 নাম্বার স্কেলটা হচ্ছে কেলভিন স্কেল। আচ্ছা, সেলসিয়াস স্কেলের তাপমাত্রা পরিমাপের একক হলো ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইট স্কেলের তাপমাত্রা পরিমাপের একক হচ্ছে ডিগ্রি ফারেনহাইট। এবং ফাইনালি কেলভিন স্কেলের তাপমাত্রা পরিমাপের এককটা হচ্ছে দেখো কেলভিন, শুধুই কেলভিন। ঠিক আছে, আশা করি প্রথম পয়েন্ট তাপমাত্রা পরিমাপের স্কেল তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে। দেখো আমি তোমাদের সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের শুধু নাম বলছি এবং এটা পরিমাপের এককটা বলছি। তোমাদের 5 নাম্বার পয়েন্ট আর 6 নাম্বার পয়েন্টে দেখো আমি স্টার চিহ্ন দিয়ে রাখছি। আসলে এই দুইটা স্কেল নিয়ে 5 আর 6 নাম্বার পয়েন্ট আমি ডিটেলস আলোচনা করব। এখন শুধু আমরা জেনে রাখলাম সেলসিয়াস আর ফারেনহাইট নামক দুইটা স্কেল আছে। আচ্ছা, তাহলে অবশ্যই প্রথম যে পয়েন্টটা এটা নিয়ে তোমাদের কোনো আর সমস্যা নেই। আচ্ছা চলো এখন আমরা দ্বিতীয় পয়েন্টে চলে যাই। দেখো তোমাদের দ্বিতীয় পয়েন্টে কি আছে, দ্বিতীয় পয়েন্টে আছে স্থিরাঙ্ক। দ্বিতীয় পয়েন্টে আছে স্থিরাঙ্ক। তো এই শব্দটা আমাদের কাছে একদম নতুন মনে হচ্ছে। তো দেখো আমরা এটা নিয়ে এখন জানবো আসলে স্থিরাঙ্কটা কি। শোনো, আমরা যখন কোনো কিছু পরিমাপ করি তখন কোনো একটা নির্দিষ্ট পরিমাপকে আদর্শ পরিমাপ বা আদর্শ একক হিসেবে ধরে নেওয়া হয়। আসলে ওই আদর্শ এককটাকে বা আদর্শ পরিমাপটার সাথে তুলনা করেই কোনো বস্তুর পরিমাপ করা হয়। যেমন আমরা দুটো উদাহরণ দিই, তোমাদের বিষয়টা আরও স্পষ্ট হবে। যখন আমরা দৈর্ঘ্য মাপি, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। আসলে দেখো এই যে দৈর্ঘ্যের এককটা মিটার, এটা তারা কিভাবে পরিমাপ করছে যে কতটুকু দৈর্ঘ্য হলে 1 মিটার হবে। তারা অবশ্যই একটা নির্দিষ্ট পরিমাপ দৈর্ঘ্যকে 1 মিটার হিসেবে ধরে নিয়েছে। যেমন ধরো আমি যে এই যে দেখো ব্ল্যাকবোর্ডটা আছে, এই ব্ল্যাকবোর্ডটা দৈর্ঘ্যটাই পরিমাপ করলাম। আচ্ছা, দৈর্ঘ্যটা পরিমাপ করে দেখলাম যেটা দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার হবে না। আচ্ছা যাই হোক, মনে করো যে 2 মিটার। দৈর্ঘ্যটা পরিমাপ করে দেখলাম এই ব্ল্যাকবোর্ডটার দৈর্ঘ্য হলো 2 মিটার। আচ্ছা, তো যাই হোক 2 মিটার। এই যে ব্ল্যাকবোর্ডের দৈর্ঘ্য পরিমাপ করে আমি বললাম 2 মিটার, আসলে এখানে 1 মিটার কতটুকু জায়গা? বিজ্ঞানীরা প্রথমে কি করছিল, একটা নির্দিষ্ট পরিমাপ দৈর্ঘ্যকে তারা 1 মিটার হিসেবে ধরে নিয়েছিল বা কল্পনা করছিল। মনে করে যে 1 মিটার তারা ধরে নিয়েছিল, এখান থেকে ধরে নিলাম এতটুকু। তারা কি করছিল যে এখান থেকে এতটুকু দৈর্ঘ্যটাকে
1 মিটার হিসেবে কল্পনা করছিল বা ধরে নিয়েছিল। এরপর থেকে কিন্তু তারা এই যে এটার সাথে তুলনা করে বিভিন্ন বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করছে। ঠিক তেমনিভাবে মনে করো যে সময় পরিমাপ করছে, যে আমরা জানি সময়ের ক্ষুদ্রতম একক হচ্ছে সেকেন্ড, SEC। সময়ের ক্ষুদ্রতম পরিমাপটা হচ্ছে সেকেন্ড। এই যে দেখো, তারা যে 1 সেকেন্ড বলি, তোমরা 1 সেকেন্ড বলো, আমরাও 1 সেকেন্ড বলি বা 5 সেকেন্ড বলি, আসলে এই সেকেন্ডে কিন্তু কোনো একটা নির্দিষ্ট সময়কে তারা আদর্শ সময় হিসেবে ধরে নিয়েছিল। মনে করো একটা নির্দিষ্ট সময়কে তারা 1 সেকেন্ড ধরে নিয়েছিল, ওই 1 সেকেন্ডের সাথে তুলনা করে কিন্তু সময়টাকে পরিমাপ করে। তেমনিভাবে ভর পরিমাপ করার জন্য তারা একটা নির্দিষ্ট পরিমাপ ভরকে আদর্শ ভর বা আদর্শ একক হিসেবে ধরে নিয়েছিল। ওই ভরকে উপর কেন্দ্র করে বা ওই ভরটার সাথে তুলনা করেই সকল ভর পরিমাপ করা হয়। ঠিক তেমনিভাবে আমরা যখন তাপমাত্রা পরিমাপ করতে যাব, তখন একটা নির্দিষ্ট তাপমাত্রাকে স্থির ধরে নেওয়া হতো। নির্দিষ্ট তাপমাত্রাকে স্থির ধরে নেওয়া হয়। এই নির্দিষ্ট তাপমাত্রাটাকে বলা হচ্ছে স্থিরাঙ্ক। এই নির্দিষ্ট তাপমাত্রাকে বলা হচ্ছে স্থিরাঙ্ক। তো তোমরা তোমাদের বইয়ের 92 পৃষ্ঠা যদি দেখো তাহলে পাবা। দেখো, আমি তোমাদের বইটা দেখাইতেছি। তোমাদের বইয়ের 92 পৃষ্ঠা দেখো, এই যে তাপমাত্রার পরিমাপ, এর নিচে টপিক্সটা লক্ষ্য করো যে নিম্ন স্থিরাঙ্ক। প্রথমে আছে নিম্ন স্থিরাঙ্ক। তো আসলে এই নিম্ন স্থিরাঙ্কটা বুঝতে হলে আগে স্থিরাঙ্কটা বুঝতে হবে। এই জন্যই আমি তোমাদেরকে স্থিরাঙ্কটা সম্পর্কে আলোচনা করছি। আচ্ছা, তাহলে স্থিরাঙ্ক কি? যে তাপমাত্রা পরিমাপের একটা আদর্শ মান আছে, বা আদর্শ মানকে তারা একটা তাপমাত্রা হিসেবে ধরে নিয়েছে, সে আদর্শ মানটাকে বলা হচ্ছে স্থিরাঙ্ক। তো দেখো, এখন আমরা পড়ব যে এই যে নিম্ন স্থিরাঙ্ক কি আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক কি। তো চলো, প্রথমে আমরা জানি নিম্ন স্থিরাঙ্ক। এই যে 3 নম্বর পয়েন্ট, নিম্ন স্থিরাঙ্ক। তোমরা অবশ্যই ইতিমধ্যে জানছো, স্থিরাঙ্ক হচ্ছে আসলে একটা নির্দিষ্ট টেম্পারেচার বা নির্দিষ্ট তাপমাত্রা। সেটা হতে পারে 0 ডিগ্রি সেলসিয়াস, হতে পারে 32 ডিগ্রি ফারেনহাইট, হতে পারে 212 ডিগ্রি 212 কেলভিন, এরকম হতে পারে একটা স্থিরাঙ্ক। তো নিম্ন স্থিরাঙ্কটা কি? তোমাদের বইয়ে নিম্ন স্থিরাঙ্কটা খুব ভালোভাবে সংজ্ঞাটা দেওয়া আছে, তোমাদেরকে যেখানে দেখাইলাম ওইখান থেকে মুখস্থ করতে পারো। তারপরেও আমি তোমাদেরকে এই যে নিম্ন স্থিরাঙ্কটাকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো চলো, আমরা প্রথমে নিম্ন স্থিরাঙ্ক কি সেটা সংজ্ঞাটা দেখি। তো নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে তরলে পরিণত হতে শুরু করে, সেই তাপমাত্রাকে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক। সেই তাপমাত্রাকে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক। আমি আবারও রিপিট করতেছি, তোমরা ভিডিওটা স্টপ করে সংজ্ঞাটা লিখে নিতে পারো, বা ভিডিওটা পুনরায় আবার রিপ্লে করে সংজ্ঞাটা লিখে নিতে পারবা, বা তোমাদের বইয়ের সাহায্য নিয়ে তোমরা সংজ্ঞাটা নিজের মতো করে লিখতে পারবা। আবার বলছি, স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে তরল পদার্থে পরিণত হতে শুরু করে, সেই তাপমাত্রাকে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক। আচ্ছা, এখানে স্বাভাবিক চাপে যে কথাটি আছে, এই কথাটি একটু খেয়াল করো। স্বাভাবিক চাপে কথাটা খুবই ইম্পর্টেন্ট। নিম্ন স্থিরাঙ্কের সংজ্ঞা লিখতে হলে স্বাভাবিক চাপে কথাটা লিখতেই হবে। কেননা তুমি যদি বরফের উপর বাইরে থেকে কোনো প্রেশার ক্রিয়েট করো, তাহলে কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে বরফটা গলে যাবে এমন কোনো কথা নয়। তখন দেখবা যে তাপমাত্রাটা আপ ডাউন করবে বা এদিক সেদিক হবে। এই জন্য চাপটা থাকতে হবে স্বাভাবিক, অর্থাৎ বরফকে রেখে দিলে তার উপর যে চাপটা পড়ে সেই চাপটাই থাকতে হবে। আদার্স বাহির থেকে কোনো প্রেশার ক্রিয়েট করা যাবে না। এই জন্য নিম্ন স্থিরাঙ্কের সংজ্ঞাটায় স্বাভাবিক চাপে কথাটা বলা হয়েছে। অবশ্যই সংজ্ঞায় এই কথাটা লিখতে হবে। তাহলে অবশ্যই তোমাদের এখন নিম্ন স্থিরাঙ্ক সংজ্ঞাটা মুখস্থ হয়ে গেছে। দু একবার লেখলে দেখবা মুখস্থ হয়ে যাবে। আর পরীক্ষায় কিন্তু ক নাম্বার প্রশ্ন বা 1 মার্কসের যে প্রশ্নগুলো আসে
বা তোমাদের জ্ঞানমূলক যে প্রশ্নগুলো আসে ওই প্রশ্নের জন্য এই সংজ্ঞাটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে 1 মার্কসের কোশ্চেন হিসেবে এই নিম্ন স্থিরাঙ্কের সংজ্ঞাটা তোমরা মুখস্থ করবা। তাহলে দেখো তো, আমরা দেখি যে সেলসিয়াস স্কেলে এই নিম্ন স্থিরাঙ্কটা কত হতে পারে। আমি বলছি স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে তরলে পরিণত হতে শুরু করে সেই তাপমাত্রাকে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক। তাহলে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ গলতে শুরু করে তোমরা নিশ্চয়ই জানো। বলার চেষ্টা করো, আমি বলার আগে তোমরা বলার চেষ্টা করো যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ গলে। আমি তারপর বলবো। আমি জানি তোমরা পারবা, কারণ তোমরা অনেক ভালো স্টুডেন্ট, তোমরা অনেক পারো, তোমাদের প্রশংসা করি আমি মাঝে মাঝে। তো দেখো আমি লিখে দিচ্ছি যে সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি হয়, বরফ গলতে শুরু করে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা হচ্ছে তার নিম্ন স্থিরাঙ্ক। তো এটা নিয়ে আমি পরে আরও ডিটেলস আলোচনা করবো সেলসিয়াস স্কেলে কি। তাহলে অবশ্যই তোমরা এই যে নিম্ন স্থিরাঙ্ক এই টপিক্সটা খুব ভালোভাবেই বুঝতে পারছো। তো একবার সংখ্যাটা লিখে ফেলবা, তাহলেই মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন আমি আলোচনা করবো দেখো ঊর্ধ্ব স্থিরাঙ্ক নিয়ে। দেখো, তোমরা যদি নিম্ন স্থিরাঙ্ক বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারো, নিম্ন স্থিরাঙ্কের সংজ্ঞাটা যদি মুখস্থ করো, তাহলে খুব ইজিলিভাবে নিজে থেকেই ঊর্ধ্ব স্থিরাঙ্কের সংজ্ঞাটাও দিতে পারবা। নিম্ন মানে কি আসলে? নিম্ন মানে হচ্ছে যে নিচের কোনো তাপমাত্রা, তার উপরে আরও অনেক টেম্পারেচার বা উপরে আরও অনেক কিছুই আছে। আর ঊর্ধ্ব তাপমাত্রা হচ্ছে বা ঊর্ধ্ব স্থিরাঙ্কটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্কের উপরে একটা মান হবে। তাহলে দেখো, আমি এই সংজ্ঞাটা দেওয়ার আগে একটা উদাহরণ দিই। মনে করো তুমি কি করছো, আচ্ছা রমজান মাস, ঠিক আছে, সন্ধ্যার সময় আমরা দেখি ফ্রিজ থেকে পানি বের করি, তখন দেখি ফ্রিজে কি আছে, বরফ থাকে। আচ্ছা, মনে করো তুমি কি করলা, ফ্রিজ থেকে বরফ বের করলা, ফ্রিজ থেকে কি করলা, বরফ বের করলা। বের করে তুমি এরকম একটা পাত্রে নিলা বা তুমি একটা গ্লাসে রাখলা, বাসা থেকে একটা গ্লাস নিলা, গ্লাসে রাখলা, এখানে কিছু বরফ রাখলা। দেখো, আচ্ছা এখানে কিছু বরফ রাখলা। আচ্ছা, এখানে যে বরফের তাপমাত্রা আমরা জানি যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু বরফও থাকে, পানিও থাকে, অর্থাৎ বরফ গলতে শুরু করে, অর্থাৎ মেল্টিং পয়েন্ট যেটা আছে সেটা। আচ্ছা, ফ্রিজ থেকে বরফ বের করে এই পাত্রে কিছু বরফ নিছো। আচ্ছা, তুমি যদি তাপ দেওয়া লাগবে না, দেখো এটাকে যদি তুমি স্বাভাবিক চাপে স্বাভাবিক অবস্থায় কিছুক্ষণ রেখে দাও, ধরো তুমি এটা তুমি 10 মিনিট বা 5 মিনিট রেখে দিলা, সরি 10 মিনিট যদি রেখে দাও, এই বরফটাকে যদি স্বাভাবিক অবস্থায় 10 মিনিট রেখে দাও, তাহলে কি হবে, তরল অবস্থায় পরিণত হয়ে যাবে। তাহলে এটার পরের পজিশনটা কি হবে, দেখো এটার পরের পজিশনটা এটাই হয়ে যাবে যে এখান থেকে কি হয়ে যাবে, কি চলে দিয়ে দেখলাম যে পানি হয়ে যাবে। এটা কি আছে, পানি হয়ে যাবে। তাহলে স্বাভাবিক অবস্থায় রেখে দিলে পরে অবস্থা হয়ে যাবে পানি। আচ্ছা, এটাকে যদি তুমি তাপ দিতে থাকো, এদিক থেকে যদি তাপ দাও, কি দিচ্ছি, তাপ দিচ্ছি বা হিট প্রয়োগ করতেছি আমি। আচ্ছা, তো এই পরে দেখো কি হবে, অবশ্যই এরপরে অবস্থাটা এরকম দেখতে পাবা যে সেখানে, আচ্ছা ছোট দেখো আমি এদিক থেকে কিছুটা মুছে দিই। দেখো এখানে কিছু তরল পাবা, প্লাস এখানে একটা বিষয় থাকবে যে সেটা হচ্ছে এদিক থেকে দেখে এভাবে বাষ্প হয়ে এভাবে ধোয়ার মতো কি উড়ে চলে যাচ্ছে। এগুলো কি, এগুলো হচ্ছে আমার বাষ্প হয়ে চলে যাচ্ছে, মানে এটা হচ্ছে তোমার ফুটন্ত পানি। তাহলে দেখো খুবই মজার একটা বিষয়, তুমি স্নানের পূর্বে কি করছো, ফ্রিজ থেকে কিছু
বরফ বের করছো, এই পাত্রে রাখছো, এটাকে স্বাভাবিক অবস্থায় কত মিনিট, 10 মিনিট রেখে দিছো। 10 মিনিট পর কি হয়েছে, এটা গলে মানে তরলে পরিণত হয়েছে, যে পানি যেটা পানিতে পরিণত হয়ে গেছে। এরপরে তুমি যদি এটাকে তাপ দেও, যে হিট প্রয়োগ করো, তাপ প্রয়োগ করো, তাহলে দেখবা যে এই যে বরফটা কি হয়ে যাচ্ছে, সরি পানিটা কি হয়ে যাচ্ছে, বাষ্প হয়ে চলে যাচ্ছে। তো এই যে পানিটা বাষ্প হয়ে চলে যাচ্ছে কত ডিগ্রি, অবশ্যই কত ডিগ্রি, 100 ডিগ্রি সেলসিয়াস। কত ডিগ্রি, 100 ডিগ্রি সেলসিয়াস। তুমি যদি এখানে একটা সেলসিয়াস স্কেল প্রবেশ করাই দাও, তাহলে দেখবা যে সেটার যে পারদা লেভেলটা আছে সেটা ঠিক 100 দাগ পর্যন্ত পৌঁছেছে। তার মানে এটা নির্দেশ করতেছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে বন্ধুরা এখন তোমরা বলো যে পানি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটতে থাকে। অবশ্যই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আমি এতটুকু উদাহরণ দিছি শুধু এই ঊর্ধ্ব স্থিরাঙ্কটা বোঝার জন্য। কারণ এখন দেখো তুমি যদি এটা বুঝতে পারো, ঊর্ধ্ব স্থিরাঙ্ক কথাটা তোমরা নিজেই লিখতে পারবা, কারণ যে তাপমাত্রাটায় পানি ফুটতে থাকতেছে সেটাই হচ্ছে কি ঊর্ধ্ব স্থিরাঙ্ক। তো দেখো আসলে আমরা এখন একটু সাজিয়ে গুজিয়ে সংখ্যাটা বলবো, কারণ ভালোভাবে না রাখলে তোমার স্যাররা ওইভাবে মার্কস দিতে চাবে না। আমি মাঝে মাঝে তোমাদেরকে বলি যে সবাই কি সৌন্দর্যের পূজারী, সৌন্দর্যকে সবাই ভালোবাসে। তো এই জন্যই আসলে সংজ্ঞাটাকে খুব ভালোভাবে সাজিয়ে লিখতে হবে। তো তাহলে ফাইনালি এই ঊর্ধ্ব স্থিরাঙ্কের সংজ্ঞাটা কি হবে দেখো, আগের যে সংজ্ঞাটা দিয়েছিলে ওরকমই হবে, একটু চেঞ্জ হবে। সেটা হচ্ছে স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি ফুটে বাষ্পে পরিণত হতে শুরু করে বা বাষ্পে পরিণত হয়, সেই তাপমাত্রাকে বলা হয় ঊর্ধ্ব স্থিরাঙ্ক। আমি আবারও সংজ্ঞাটা বলতেছি, স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি বাষ্পে পরিণত হতে শুরু করে, সেই তাপমাত্রাকে বলা হয় ওই তরল পদার্থে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। তোমরা ভিডিওটা স্টপ করে সংজ্ঞাটা লিখে নিবা, এখনই লিখে নিবা। আচ্ছা, তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি ঊর্ধ্ব স্থিরাঙ্ক কি। তাহলে দেখো সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক ঊর্ধ্ব স্থিরাঙ্ক আমরা 100 ডিগ্রি সেলসিয়াস পেয়ে গেলাম। এর আগে নিম্ন স্থিরাঙ্ক যখন পড়ছি তখন দেখছিলাম সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে নিঃসন্দেহে তোমরা এই নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক এই দুইটা বিষয় খুব ভালোভাবেই বুঝতে পারছো। আশা করি তোমাদের এখানে কোনো সমস্যা নেই। তো দেখো এখন আমরা জানবো এই সেলসিয়াস স্কেল সম্পর্কে। আমি এখানে স্টার চিহ্ন দিয়ে রাখছিলাম যে সেলসিয়াস স্কেলটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায়। এটার গঠন এবং এটার বিভিন্ন অংশ, এটা দ্বারা কিভাবে তুমি তাপমাত্রা পরিমাপ করবা, এ সম্পর্কে বিভিন্ন প্রশ্ন পরীক্ষায় এসে থাকে। তো আমি আসলে একটা সেলসিয়াস স্কেলের চিত্র অঙ্কন করে বিষয়টা তোমাদের কাছে উপস্থাপন করতেছি, লক্ষ্য করো। এগুলো মুছে দিই। আচ্ছা, আমরা এখন জানবো কি এই সেলসিয়াস স্কেল সম্পর্কে বিস্তারিত জানবো। তো প্রথমেই আমি একটা সেলসিয়াস স্কেলের চিত্র অঙ্কন করতেছি, একটু লক্ষ্য করো। সেলসিয়াস স্কেল দেখো, এখান থেকে আমি শুরু করলাম। এই প্রান্তটা এরকম থাকে, আর এই যে প্রান্তটা দেখছো এটা একটু এদিকে
দেখো আচ্ছা, দেখো সেলসিয়াস স্কেলের আমরা জানি থার্মোমিটার পড়ছিলাম এর আগে ক্লাসে, তখন দেখছিলাম দুইটা তোমার স্কেল থাকে, দুইটা কাঁচনল থাকে। তো এটা হচ্ছে সেই বাইরের একটা কাঁচনল, এটা হচ্ছে কি বাইরের যে কাঁচনলটা, এটা একটু মোটা থাকে, এটা হচ্ছে বাইরের কাঁচনল। এটার ভিতরে আরও একটা কাঁচনল থাকে, তো দেখো তো দেখাই, সেটা অনেক সরু থাকে। সরু মানে হচ্ছে চিকন, ভিতরের কাঁচনলটা তোমরা দেখতে পাচ্ছ। আমি যদি অনেক মোটা অঙ্কন করছি কারণ তোমাদের দেখার সুবিধার্থে, কিন্তু এটা কিন্তু অতটুকু মোটা থাকে না, অনেক অনেক চিকন থাকে, সূক্ষ্ম একটা কাঁচনল থাকে ভিতরে। তো এই প্রান্তটা তোমাদের একটু মোটা থাকে, এই প্রান্তটা কি থাকে, একটু মোটা থাকে, এটাকে বলা হয়, এই অংশটা একটু মোটা থাকে। তোমাদের বইয়ে দেখো যে বইয়ে কিন্তু পাশাপাশি সেলসিয়াস এবং ফারেনহাইট দুইটা স্কেল দেওয়া আছে, ওই স্কেলে লক্ষ্য করো এই প্রান্তটা একটু মোটা। এই অংশকে কি বলা হয় বলার চেষ্টা করো তো দেখি, কারণ এর আগের ক্লাসে আমরা বলছিলাম এই প্রান্তে একটু স্ফীত বা মোটা অংশ থাকে, এটাকে কি বলা হয় চেষ্টা করো, পারবা যদি আগের ক্লাসটা খুব ভালোভাবে তোমরা দেখে থাকো, এর আগের ভিডিওটা যদি লক্ষ্য করো তাহলে এটা বলতে পারবে, চেষ্টা করো পারবে। আচ্ছা দেখো, তো এটা হচ্ছে কি এই স্ফীত যে অংশটা থাকে এটাকে বলা হয় বাল্ব। এটাকে কি বলে, বাল্ব বলে, আমি লিখে দিচ্ছি। আচ্ছা, এই স্ফীত অংশটাকে কি বলা হয়, বাল্ব বলা হয়। আচ্ছা দেখো, এই যে বাল্ব দেখতেছো এই অংশে কি থাকে, পারদ থাকে। এটা যদি পারদ স্কেল হয়, আমরা জানি তোমার যে স্কেলের ভিতরে যে বাল্ব থাকে ওই বাল্বে কি থাকে, পারদ থাকে। আর অন্য কোনো স্কেল হলে আরেকটা স্কেল আছে, সেখানে দেখা যায় যে অ্যালকোহল ব্যবহার করা হয়। তো সেলসিয়াস স্কেলারে অ্যালকোহল ব্যবহার করা হয় না, এখানে পারদই ব্যবহার করা হয়। তাহলে এই বাল্বের ভিতরে কি থাকে, আমি এখানে একটু গাঢ় করে দিলাম, এই অংশটা হচ্ছে পারদ, এই গাঢ় অংশটার নাম কি, পারদ। পারদ কি সেটা তোমরা আগের ক্লাসে আমি বলছি, আগের ভিডিওটা দেখো, পারদ কি সেটা আমি আলোচনা করছি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে পারদ। এবং সেলসিয়াস স্কেল, এই যে এটা কাজ দেখতে পারতেছো, এখানে কিন্তু বিভিন্ন অংশে দাগাঙ্কিত থাকছে। দেখো আমি অংশগুলো লিখে দিচ্ছি, এটা কেটে দিই। আচ্ছা, মনে করো এটা হচ্ছে 0 ডিগ্রি। আচ্ছা, এটা কি 0 ডিগ্রি। আচ্ছা, এটা মনে করো এটা হচ্ছে 0, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 30, লক্ষ্য করো ভালোভাবে, এটা হচ্ছে 40, এটা হচ্ছে 60, এটা হচ্ছে 70, এটা হচ্ছে 80, এবং এটা হচ্ছে 90, এবং ফাইনালি শেষে একটা দাগ আছে, এটা হচ্ছে 100, এটা কি 100। তার মানে দেখো এই যে 0 তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের বইয়ে দেখো এর আগেও কিছু দাগ আছে, এখানে দেখো আছে মনে করো 10 আছে, এটা কিন্তু -10, এটা কি -10, তোমাদের বইয়ে কিন্তু মাইনাস চিহ্নটা দেওয়া নেই, কারণ দেখো 0 ডিগ্রির আগে, তার মানে সেটা কি হবে, মাইনাস হবে। তো এটা হচ্ছে -10, আর এটা মনে করো -20, এটা হচ্ছে -20, এর আগে মাইনাস চিহ্নটা একটু খেয়াল করো, বুঝে নিও, এর আগে কি আছে, মাইনাস আছে, তোমাদের বইয়ে কিন্তু মাইনাসটা দেওয়া হয়নি, তোমরা বুঝতেই পারছো। এটা যদি 0 হয়, 0-র আগে টেম্পারেচার অবশ্যই মাইনাস হবে, তাহলে এটা মাইনাস, এটা হচ্ছে -20। আচ্ছা,
এই হচ্ছে তোমাদের, দেখো এই সূক্ষ্ম যে 0 থেকে 10 শুধু লেখা হয়েছে, এর ভিতরে কিন্তু আরও ছোটো ছোটো অনেক দাগ থাকে। এর ভিতরে এরকম ছোটো ছোটো দাগ থাকে। এখানে কয়টা দাগ থাকে বলো তো? এখানে 0 লিখছি, তারপরে কত লিখছি? 10 লিখছি। তার মানে এটার ভিতরে আরও কয়টা সূক্ষ্ম দাগ আছে? 10টা সূক্ষ্ম দাগ আছে। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এখানে মনে করো 10টা দাগ আছে। এটার ভিতরেও কয়টা? 10টা দাগ আছে। এটার ভিতরেও 10টা দাগ আছে। মানে প্রত্যেকটা ভিতরের অংশেই 10টা করে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত। এরকম আরও ক্ষুদ্র ক্ষুদ্র 10টা দাগ আছে। যদিও একটা 10টা দাগ হয় নাই, বুঝে নিবা। এখানে দেখো 10টা দাগ আছে। প্রত্যেকটা ভাগে কি আরও 10টা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত। তোমাদের বইয়ের যে চিত্রটা আছে সেটা লক্ষ্য করলে দেখবা। আমি একটু বইটা দেখাই। দেখো তোমাদের বইয়ের 93 পৃষ্ঠার, তোমাদের বইয়ের 93 পৃষ্ঠার পাশাপাশি দুইটা স্কেলের চিত্র দেওয়া আছে। এই যে প্রথম স্কেলটা তোমরা দেখতে পাচ্ছ, এই প্রথম স্কেলটা হচ্ছে সেলসিয়াস স্কেল, দ্বিতীয় স্কেলটা হচ্ছে ফারেনহাইট স্কেল। আমি তোমাদের বোর্ডে সেলসিয়াস স্কেলের চিত্রটা অঙ্কন করছি। এখানে দেখো অনেক অংশ আকাঙ্ক্ষিত আছে। আমার এই চিত্রটার সাথে তোমরা বইয়ের চিত্রটাও মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে। তাহলে এই হচ্ছে মোটামুটি সেলসিয়াস স্কেলের গঠন এবং এর চিত্র। তো এই স্কেলটা সম্পর্কে আমি আরেকটু বিস্তারিত জানবো। দেখো তোমাদের বইয়ে কিন্তু এই যে পারদটা আছে, পারদটা আরও একটু উপরে দেওয়া আছে, কারণ সেটা যদি তাপ প্রয়োগ করা হয় বা তাপমাত্রা মাপো, এই পারদটা কিন্তু প্রসারিত হয়ে এদিকে চলে আসে। পারদটা কিন্তু এখান থেকে মুভ করে বা আপ ডাউন করে এদিকে আসে। যদি তাপমাত্রা বাড়ে তাহলে এটা প্রসারিত হয়ে এদিকে আসে, তাপমাত্রা কমলে আবার এটা এদিকে চলে যায়। এই পারদটা এখানে স্থির থাকে না, আসলে আপ ডাউন করে। তো এটা আপ ডাউন বা মুভ করার উপর নির্ভর করে কিন্তু টেম্পারেচারটা পরিমাপ করা হয়। সেটা আগের ভিডিওতে তোমরা দেখছো। তো আমরা দেখি যে সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত, ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত। আচ্ছা দেখি, আমি লিখতেছি নিম্ন স্থিরাঙ্ক। আচ্ছা দেখো এই সেলসিয়াস স্কেলে তোমরা 0 ডিগ্রি নামক একটা পয়েন্ট দেখতে পারছো। 0 নামক একটা পয়েন্ট দেখতে পারছো। এই 0 পয়েন্টটাকে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক। এই 0 পয়েন্টটাকে বলা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক। তাহলে সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। এই যে 0 পয়েন্টটা, এটা হচ্ছে 0 ডিগ্রি। আচ্ছা, তো এরপরে দেখো এই যে 100, এরপর অঙ্কটা আমি নিচে আন্ডারলাইন করলাম 100। এই তাহলে সেলসিয়াস স্কেলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি। ঊর্ধ্ব স্থিরাঙ্ক। লেখাগুলো আসলে স্পষ্ট হয় কলম চক দিয়ে লেখে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত ডিগ্রি? 100 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তাহলে এই বিষয়টা খুব ভালোভাবে মুখস্থ রাখবা। সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। তো শোনো, তোমাদের একটা প্রশ্ন আসলে তোমাদের মনের ভিতরে ঘুরপাক খাচ্ছে। আমার মনে হয় যে প্রশ্ন আসলে মনের ভিতরে আসার কথা যে স্যার আপনি আমাদের বই দেখলাম যে সেলসিয়াস স্কেলটা আসলে -20 বা আরও মাইনাসের বিভিন্ন অংশ আছে, তাহলে আপনি -2 ডিগ্রি বা 20 ডিগ্রি বা -10 ডিগ্রিকে নিম্ন স্থিরাঙ্ক কেন বললেন না? এটা একটা প্রশ্ন অবশ্যই থাকে, কারণ এটা তো 0 থেকেই শুরু হয় নাই, এর আগে কিছু অংশ আছে। তো প্রশ্ন খুবই সহজ। আসলে দেখো, আমরা যখন নিম্ন স্থিরাঙ্কের সংজ্ঞা পড়ছিলাম, সেই সংজ্ঞায় বলছিলাম যে স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় কোনো বিশুদ্ধ বরফ গলে তরলে পরিণত হতে শুরু করে সেই তাপমাত্রাকে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক। তাহলে আমি এখানে কি লিখছি? নিম্ন স্থিরাঙ্ক কথা লিখছি। তাহলে তোমরা তো অবশ্যই জানো বরফ হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলতে শুরু করে স্বাভাবিক চাপে। তাহলে অবশ্যই এই সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হবে 0 ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার।
আচ্ছা, তো আবার দেখো এই সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 100 ডিগ্রি সেলসিয়াস। কারণ 100 ডিগ্রি তাপমাত্রায় বা বিশুদ্ধ পানি ফুটতে শুরু করে, এই জন্য এর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। তো তাহলে এই নিম্ন স্থিরাঙ্ক ঊর্ধ্ব স্থিরাঙ্ক স্কেলের ক্ষেত্রে মনে রাখতেই হবে, অবশ্যই কিন্তু এই দুইটা কথা তোমাদের মনে রাখতে হবে। সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস, ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এই স্কেল থেকে আমরা আরও একটি মজার জিনিস লক্ষ্য করব। তো সেটা হচ্ছে, তো তোমরা দেখো, এটা আমি মুছে দিচ্ছি। আচ্ছা, লক্ষ্য করো, এটা হচ্ছে সময়টা আসলে বেশি নিচ্ছে, তো ধৈর্য ধরে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবা, তাহলে আসলে আমি আশা করি বিষয়গুলো বুঝতে পারবে। কোনো অংশ স্কিপ করবা না, টেনে টেনে ভিডিওটা দেখবা না, একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবা। দেখো, এটা হচ্ছে 0 ডিগ্রি। আমি দেখব এই 0 পয়েন্ট থেকে শুরু করে এই 100 পয়েন্ট পর্যন্ত কয়টা সূক্ষ্ম অংশে বিভক্ত বা কয়টা দাগ আছে। দেখো, এটা হচ্ছে 0 ডিগ্রি, তাহলে 0 থেকে এই পর্যন্ত 10 পর্যন্ত এরকম কয়টা ক্ষুদ্র ক্ষুদ্র দাগ আছে? 10টা ক্ষুদ্র ক্ষুদ্র দাগ আছে। তোমরা লক্ষ্য করবা, বইয়ে নাও থাকতে পারে, কিন্তু এর ভিতরে কয়টা অংশ থাকবে? 10টা অংশ থাকবে। তাহলে এখান থেকে এ পর্যন্ত কয়টা দাগ? 10টা দাগ। আচ্ছা, আবার দেখো এই 10 থেকে 20 পর্যন্ত কয়টা দাগ? এখানেও 10টা দাগ। দেখো, আবার এই 20 থেকে 30 পর্যন্ত কয়টা দাগ? অবশ্যই এখানেও 10টা দাগ আছে, ছোট ছোট দাগ আছে। আবার এই 30 থেকে 40 পর্যন্ত ছোট ছোট কয়টা দাগ আছে? দেখো, এখানেও 10টা দাগ। এই যেগুলো কি ছোট ছোট অংশ বিভক্ত, 10টা দাগ আছে এখানে। তো এখানেও কয়টা আছে? 10টা আছে। এখানেও 10টা, এই অংশেও 10টা। দেখো 10 10 লিখতেছি শুধু। আবার এই অংশ কয়টা আছে? 10টা। আর ফাইনালি এই অংশ কয়টা আছে? 10টা আছে। মানে প্রত্যেকটা অংশে কিন্তু 10টা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বিভক্ত আছে। দেখো আমরা যোগ করি কয়টা ক্ষুদ্র দাগ আছে। দেখো 10 আর 10 20 আর 10 30 40 50 60 70 80 90। তাহলে এখানে একটা মনে হয় বাদ হয়ে গেছে, আর একটা দাগ আছে, এটা মনে করে 10। তাহলে দেখবা যে 0 থেকে শুরু করে শেষ পর্যন্ত 100টা ক্ষুদ্র অংশে বিভক্ত। তাহলে এই সেলসিয়াস স্কেলের কয়টা দাগ থাকে বা কয়টা ক্ষুদ্র অংশ থাকে? 100টা বা 100টি ক্ষুদ্র অংশ থাকে। এই এক একটা ক্ষুদ্র অংশকে বলা হয় 1 ডিগ্রি সেলসিয়াস। এই সেলসিয়াস স্কেলটা যে 100টি ক্ষুদ্র অংশে বিভক্ত, এই জন্য এই সেলসিয়াস স্কেলকে সেন্টিগ্রেড স্কেলও বলা হয়। কি স্কেল? সেন্টিগ্রেড স্কেল। তোমরা দেখো তোমাদের বই সেন্টিগ্রেড কথাটা লেখা আছে, ওই জায়গায় ব্র্যাকেটে সুন্দর করে লেখা আছে যে সেন্টি শব্দটির অর্থ হচ্ছে শত এবং গ্রেড শব্দটির অর্থ হচ্ছে ভাগ। তার মানে সেন্টিগ্রেড শব্দটির পুরো অংশটি হচ্ছে শতভাগ। এই জন্য মানে এখানে 100টা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত আছে, এই জন্য এটাকে বলা হয় সেন্টিগ্রেড স্কেল বা শতভাগ স্কেল। এই অংশটা খুব ভালোভাবে তোমরা হাইলাইট করে রাখবে। তোমরা দেখো যে সেলসিয়াস স্কেলে একটা অংশ আছে, এই জায়গায় লেখা আছে সেন্টি অর্থ শত এবং গ্রেড অর্থ ভাগ। এই অংশটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, তোমরা অবশ্যই এই অংশটা হাইলাইট করে রাখবা। তাহলে আশা করি সেলসিয়াস স্কেল বুঝতে পারছো। তো সেলসিয়াস স্কেল থেকে সচরাচর যে এমসিকিউগুলো এসে থাকে বা কমার্কস 1 নাম্বার বা 1 মার্কসের কোশ্চেন হিসেবে যে প্রশ্নগুলো আসে, আমি আবার সেগুলো বলে দিচ্ছি। সেলসিয়াস স্কেল থেকে যে বিষয়গুলো খুবই ভালোভাবে মুখস্থ করবা, যে সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। কত ডিগ্রি? 0 ডিগ্রি সেলসিয়াস। কোন স্কেল? সেলসিয়াস স্কেল। আচ্ছা, আর সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে এই 100 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এগুলো আমি মুছে দিই, এগুলো তোমাদের ঝামেলা লাগতেছে মনে হচ্ছে, এগুলা লিখছিলাম। আচ্ছা, এই হচ্ছে আমার সেলসিয়াস স্কেল।
সেলসিয়াস স্কেল থেকে যে বিষয়গুলো মুখস্থ রাখতে বলতেছি সেটা হচ্ছে সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত ডিগ্রি? 0 ডিগ্রি সেলসিয়াস, ভালোভাবে মুখস্থ করো। আর সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, আর সেলসিয়াস স্কেলে এই 0 থেকে 100 ডিগ্রি পর্যন্ত 100টা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত। কয়টা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত? 100টি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত বা 100টি ভাগ আছে। এই জন্য এই স্কেলকে বলা হয় সেন্টিগ্রেড স্কেল। আবার বলতেছি, সেন্ট্রি শব্দটির অর্থ হচ্ছে শত বা 100, আর গ্রেড শব্দটির অর্থ হচ্ছে ভাগ। টোটালি সেন্টিগ্রেড শব্দটির অর্থ হচ্ছে 100 ভাগ বা শতভাগ। তাহলে সেলসিয়াস স্কেল করার সময় এই জন্যই সেন্টিগ্রেড স্কেলও বলা হয়। তাহলে সেলসিয়াস স্কেল থেকে এই বিষয়গুলো তোমরা মুখস্থ রাখবো। তো দেখো, আমরা যদি এই সেলসিয়াস স্কেলটা বুঝতে পারি, এবং সর্বশেষে একটা অংশ আছে ফারেনহাইট স্কেল। আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তারপরও তোমরা ধৈর্য ধরে শুরু থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত না টেনে পুরো ভিডিওটাই দেখবা, তাহলে তোমরা এই বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পারবা। কোনো অংশে টেনে দেখবা না বা স্কিপ করবা না। তো আমি এখন আলোচনা করব ফারেনহাইট স্কেল নিয়ে। তো দেখো, এই সেলসিয়াস স্কেলটা আমি এখানে রেখে দেবো, মুছবো না, কারণ এটা যদি মুছে দেয়, কারণ এই সেলসিয়াস স্কেলের সাথে ফারেনহাইট স্কেলের কিছু মিল আছে, কিছু অমিল আছে, কিছু পার্থক্য আছে। আপনি এটার সাথে একটা তুলনা করবেন, এই জন্য এটা রেখে দিচ্ছি। এটা নিচ দিয়ে আমি আরেকটা স্কেল অঙ্কন করতেছি। আমি এই অংশগুলো মুছে দিই। আচ্ছা, এই পয়েন্টগুলো মুছে দিয়ে পর আবার দিয়ে দিই। উপরে যে স্কেলটা আছে সেটা হচ্ছে সেলসিয়াস স্কেল, এর নিচে আমি আরো একটা স্কেল অঙ্কন করতে আছি, সেটা হচ্ছে ফারেনহাইট স্কেল। লক্ষ্য করো, একদম সেম এরকমই হবে। আচ্ছা, এই অংশটা যেন একটু সরু থাকে, তোমরা আরো ভালো করে অঙ্কন করার চেষ্টা করবে, আমার মতো যেন না হয়, তো অনেক ভালো হতে হবে। আচ্ছা, এর ভিতরে জানো আর একটা কাজ না থাকে, এরকম ছিল এটার ভিতরে, তো সেটাও দিয়ে দিচ্ছি। দেখো, ভিতরে আরো একটা কাঁচনো থাকে। আর একটু এই পাশে যাই, এখানে একটু স্ফীত অংশ থাকে, জানো এটাকে বাল্ব বলা হয়, এর আগে আমরা দেখছি। এখানে একটু স্ফীত অংশ থাকে। আচ্ছা, এই স্ফীত অংশ তোমরা জানো এই যে পারদ দ্বারা পূর্ণ থাকে, যেটা সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে দেখছিলাম। এই অংশ তোমাদের বই দেখো কালো অংশ, কালো করা আছে, একটু গাঢ় করা আছে, এখান থেকে আরও একটু বেশি আছে। তো সেটা বিষয় না, কারণ টেম্পারেচার আপ ডাউন করলে পারদটাও কি আপ ডাউন করে, এটা এদিকেও আসতে পারে আবার এদিকেও যাইতে পারে, তো সেটা মূল বিষয় না। আচ্ছা, তো এইখানে দেখো সেলসিয়াস স্কেলের যে দাগগুলো আমি একটু আবার দিয়ে দিচ্ছি, আর আগে মুছে দিয়েছিলাম আসলে। তো এটা হচ্ছে আমি ধরে নিয়েছিলাম কি 0, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 20, এটা হচ্ছে সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে, এটা হচ্ছে 30, এটা হচ্ছে 40, এটা হচ্ছে 60, আর এটা হচ্ছে 70, এটা হচ্ছে 80, আর এটা হচ্ছে 90, আর এটা হচ্ছে 100। মানে সেলসিয়াস স্কেল এর আগেও আছে, এটা হচ্ছে -10, এটা কত -10, এটা হচ্ছে -20, আর এদিকে দীর্ঘ থাকলো সেটা সমস্যা না। তো এটা হচ্ছে সেলসিয়াস স্কেল। তো দেখো, একটু ফারেনহাইট স্কেলের দিকে তাকাও, আমি এভাবে এটাকেও দাগাঙ্কিত করে দিব। তো এটাকে আমি 0 ধরলাম, এটাকে কত ধরলাম, এটাকে 0 ধরলাম, এটা হচ্ছে 0। এর আগেও আছে, মনে করো এটা হচ্ছে আমি মাইনাস কত ধরলাম, 20 ধরলাম, -20 ধরলাম, আর এদিকে মাইনাসের তাপমাত্রা আছে, আমি ওটা দিলাম না, এটাই লক্ষ্য করো। তো এইখানে
আরেকটা দাগ আছে। আচ্ছা, এদিকে আমি দিলাম 20। শুনো, এখানে একটা কথা আছে যে তোমাদের বইয়ে দেখো 0 ডিগ্রির পরে 10 দেওয়া আছে। তো আসলে এখানে তো কলম দিয়ে অঙ্কন করছে, এটা দেওয়া যায়। আমি 0 পরে 20 দিলাম, সমস্যা নেই, কারণ এটার ভিতরের অংশ 20টা ভাগে বিভক্ত। যদি আমি 0 পরে 20 দিই তাহলে ভিতরে কয়টা ক্ষুদ্র অংশ আছে? 20টা ক্ষুদ্র অংশ আছে। আর 0 পরে যদি আমি 10 দিই তাহলে ভিতরের অংশ 10টা ক্ষুদ্র অংশে বিভক্ত। আসলে 20 দিয়ে রাখছি। এরপরে দেখো আমি কেন দিলাম একটু পরে বলবো। এটা হচ্ছে 40 আর এটা হচ্ছে 60। দেখো 20 করে ব্যবধান আছে, তোমাদের বই কিন্তু 10 করে ব্যবধান আছে। এটা হচ্ছে 80, 100, এটা হচ্ছে 120, এটা হচ্ছে 140, এটা হচ্ছে 160, একটু বোঝার চেষ্টা করো। আর এটা হচ্ছে তোমার 180, 180, আর এটা মনে করো 180, যেহেতু এটা হচ্ছে 200, আর এটা হচ্ছে তোমার 220, এবং ফাইনালি এটা হচ্ছে 240। আসলে লেখাগুলো একটু বুঝতে কষ্ট হয়ে যাচ্ছে চক দিয়ে লিখতে হয়ে জন্য, কিন্তু আসলে তোমরা একটু ওভাবে বুঝে নিও। আচ্ছা, তো দেখো আমি কেন এখানে 20 করে ব্যবধান ধরছি, সেটা কারণ হচ্ছে দেখো আমি 20 করে ব্যবধান ধরছি, তারপরে দেখো একদম কিনারায় চলে গেছে 240। আর যদি 10 করে ব্যবধান ধরতাম তাহলে আর এতটুক বড় স্কেলটা হতো, তাহলে আমার বোর্ডের পরিধিটা অনেক বড় লাগতো। এই জন্য আসলে আমি 20 করে ব্যবধান নিচ্ছি। তো তোমরা যখন অঙ্কন করবা তখন 10 করে ব্যবধান নেবে, কারণ তোমাদের বই কিন্তু 10 করে ব্যবধান আছে। তাইভাবে অঙ্কন করলে সমস্যা হবে না, কারণ এখানে ভিতরের অংশ কয়টা আছে দেখো। এখানে ভিতরে কিন্তু 0 থেকে 20 পর্যন্ত 20টা ক্ষুদ্র অংশ আছে, আবার 20 থেকে 40 পর্যন্ত 20টা অংশ আছে। এরকম ক্ষুদ্র ক্ষুদ্র কি অংশে বিভক্ত, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত আছে। দেখো তোমাদের বই এরকম আছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমার ফ্রন্ট হেড স্কেল। আমি এখানে রেখে দিলাম F ডিগ্রি F, এখানে লিখে দিই। তোমাদের বই দেখো মাথা লেখা আছে, এটা হচ্ছে F দিলাম কি F ডিগ্রি F, F ফর ফ্রন্ট হেড। আর এখানে দিয়ে রাখলাম সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াস, সি ফর সেলসিয়াস। তাহলে অবশ্যই এটা হচ্ছে সেলসিয়াস স্কেল আর এটা হচ্ছে ফারেনহাইট স্কেল। তো আমরা বলছিলাম এই সেলসিয়াস স্কেল সম্পর্কে আগে জানছি, তো এখন বলছিলাম ফারেনহাইট আর সেলসিয়াস স্কেল সাথে কিছু তুলনা করব। তো তুলনাতে আমরা পরে আসি, এখান থেকে কিছু তথ্য আমরা মুখস্থ করতে হবে। দেখো সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক ছিল 0 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু ফারেনহাইট স্কেলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। দেখো যে এটা যদি মনে করো 40 হয়, তাহলে মনে করো এই দাগ পর্যন্ত, কত দাগ পর্যন্ত 40, এর আগে যদি 2 করে ধরে এটা 39, তোমার এটা হচ্ছে তোমার মনে করো এই দাগ পর্যন্ত 40টা আগে হবে, তাহলে এই পয়েন্টটা কত ডিগ্রি? 32 ডিগ্রি, 32 ডিগ্রি ফারেনহাইট মনে রাখবা। এই পর্যন্ত কত ডিগ্রি? 32 ডিগ্রি ফারেনহাইট। আচ্ছা, আরও একটা পয়েন্ট আমি যাই, দেখো যে 212 ডিগ্রি। দেখো এই পর্যন্ত হচ্ছে 200 ডিগ্রি, এটা হচ্ছে 220, তাহলে 200 আর 220 এর মাঝখানের পয়েন্টে হবে। তাহলে মনে করো এই পর্যন্ত হচ্ছে 212 ডিগ্রি। কত ডিগ্রি? 212 ডিগ্রি ফারেনহাইট, 212 ডিগ্রি ফারেনহাইট। তোমাদের এই দুইটা অংশ আমি এই জন্য দেখাইতেছি যে 32 ডিগ্রি আর 212 ডিগ্রি ফারেনহাইট। কারণ হচ্ছে সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে, এই যে সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, এই যে 0 ডিগ্রি সেলসিয়াস। আর ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে এই যে 32 ডিগ্রি ফারেনহাইট। জাস্ট এই পয়েন্টটা মনে রাখবা, এই পয়েন্ট কত ডিগ্রি? 32 ডিগ্রি ফারেনহাইট। এই 0 ডিগ্রি 32 ডিগ্রিটা হচ্ছে ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক।
তার মানে যে 32 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে তরলে পরিণত হবে। কত ডিগ্রি? 32 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচারে, তাপমাত্রায়। তোমাদের বইয়ে আছে, দেখো তোমাদের বইয়ে অবশ্যই ফারেনহাইট স্কেলে একটা টপিকস আছে, আমি দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখো, এই স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি ফারেনহাইট, এটা। তাহলে এটা হচ্ছে তার নিম্ন স্থিরাঙ্ক, আর এই যে এটা হচ্ছে তার ঊর্ধ্ব স্থিরাঙ্ক। দেখো আমি গোল ছেড়ে দিয়ে রাখলাম, এটা হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। তাহলে দেখো, ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট, অর্থাৎ 32 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে তরলে পরিণত হবে। আচ্ছা, আর ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট, অর্থাৎ ফারেনহাইট স্কেলের 212 ডিগ্রি টেম্পারেচারে বিশুদ্ধ পানি বাষ্পে পরিণত হবে। তাহলে বুঝতে পারছো এটা নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি ফারেনহাইট, ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। তো এটা এর আগেও জানছি, সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে নিম্ন স্থিরাঙ্ক আছে, ঊর্ধ্ব স্থিরাঙ্ক আছে, ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে নিম্ন স্থিরাঙ্ক আছে এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক আছে। তো এই যে তোমার 32 ডিগ্রি থেকে 212 ডিগ্রি পর্যন্ত কয়টা ক্ষুদ্র অংশ আছে সেটা হচ্ছে, তো এটার মৌলিক ব্যবধান বলা হয়। তো এটা ব্যবধানটা আমরা যদি বের করে, তাহলে 212 থেকে 32 যদি বিয়োগ করে দেই, তাহলে দেখা যাবে যে এটার 32 থেকে 212 ডিগ্রি পর্যন্ত কয়টা ক্ষুদ্র অংশে বিভক্ত। তো সেটাই হচ্ছে এটা ব্যবধান। তো সেটা হবে, দেখো লক্ষ্য করো, 212, এটা থেকে দেখো যদি আমি 32 বিয়োগ করি কত হবে, বিয়োগ করো, তাহলে এটা হবে 0, আর এটা হবে 8 হবে, আর এটা তো মাইনাস চিহ্ন, মনে রাখবে এটা মাইনাস চিহ্ন, এখানে হবে 1। তাহলে কত ডিগ্রি হলো বা কয়টা ক্ষুদ্র অংশ হলো? 180টি। তার মানে ফারেনহাইট স্কেলে 180টি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত এই 32 থেকে 112 পর্যন্ত। সেটা সেলসিয়াস স্কেলে দেখছিলাম 100টি ক্ষুদ্র অংশ, আর ফারেনহাইট স্কেলে সেটা আমরা দেখলাম 180টি ক্ষুদ্র অংশ। এই জন্য সেলসিয়াস স্কেলকে সেন্টিগ্রেড স্কেল বলা হয়, আর এটাকে শুধু ফারেনহাইট স্কেলে বলা হয়, অন্য কোনো নাম আসলে দেওয়া হয়নি ওইভাবে। তাহলে অবশ্যই আমরা সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেলটা জানছি। তোমাদের বইয়ে দেখো যে এই যে তোমার সেলসিয়াস স্কেলের যে তোমার 0 ডিগ্রি, সেলসিয়াস স্কেলের 0 ডিগ্রি আর ফারেনহাইট স্কেলের 32 ডিগ্রি, এই দুইটার মাঝখানে একটা কথা লেখা আছে, সেটা হচ্ছে ফ্রিজিং টেম্পারেচার অফ ওয়াটার। 0 ডিগ্রি সেলসিয়াস স্কেলের আর 32 ডিগ্রি ফারেনহাইট স্কেলের। এই যে দেখো দুইটা স্কেল আছে, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ তোমাদের বইয়ে, সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল। এখানে দেখো 0 ডিগ্রি, আর এই পাশে দেখো 32 ডিগ্রি জায়গায় লিখছে যে ফ্রিজিং পয়েন্ট, ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার। এটা বলতে কী বোঝাচ্ছে আমি দেখাচ্ছি। সেলসিয়াস স্কেলের 0 ডিগ্রি তাপমাত্রা, ফারেনহাইট স্কেলের 32 ডিগ্রি টেম্পারেচার, এর মাঝখানে লেখা আছে ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার। তার মানে এই ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার বলতে বোঝাচ্ছে এই তাপমাত্রা আসলে পানিটা কি হয়, পানিটা জমে যায়, পানিটা আসলে ফ্রিজিং হয়ে যায়, বা পানিটা তোমাদের কঠিন হয়ে যায়, বরফ হয়ে যায়। এটা কি বলা হচ্ছে? ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার। মানে এটা আসলে নিম্ন স্থিরাঙ্ক নির্দেশ করতেছে। এই ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার বলতে বুঝাইতেছে আসলে এটা দুইটা স্কেলের নিম্ন স্থিরাঙ্ক। আর এই জায়গায় দেখো তোমাদের ফারেনহাইট স্কেলের যে 212 ডিগ্রি আর সেলসিয়াস স্কেলের যে 100 ডিগ্রি, এটা ঠিক মাঝখানে লেখা আছে। যে লেখাটা দেখো উপরের দিকে লক্ষ্য করো তোমরা, এই যে বয়লিং পয়েন্ট অফ ওয়াটার, কি লেখা আছে? বয়লিং পয়েন্ট অফ ওয়াটার। তার মানে কি যে সেলসিয়াস স্কেলের 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর ফারেনহাইট স্কেলের 212 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা, এই জায়গার ভিতরে লেখা আছে যে বয়লিং পয়েন্ট অফ ওয়াটার। তুমি নিশ্চয়ই জানো যে বয়েল অর্থ কি? ফুটানো, টেম্পারেচার তো তাপমাত্রা। আচ্ছা, তাহলে এই যে 100 ডিগ্রি আর
212 ডিগ্রি জায়গায় যে বয়লিং পয়েন্ট অফ ওয়াটার লেখা আছে, সেটা মানে হচ্ছে যে সেলসিয়াস স্কেলের 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি বয়লিং হতে থাকে, অর্থাৎ ফুটতে থাকে। আর ফারেনহাইট স্কেলের তাপমাত্রায় 212 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচারে পানিটা বয়লিং করতে থাকে, অর্থাৎ ফুটতে থাকে। তাহলে বন্ধুরা, অবশ্যই আমরা কিন্তু এই সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল সম্পর্কে খুব ভালোভাবে বিস্তারিত জানতে পারছি। আশা করি তোমাদের আজকের পর থেকে এই সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেল এটা সম্পর্কে তোমাদের এটা নিয়ে কোনো ঝামেলা হওয়ার কথা নয়। বিস্তারিতভাবে আমরা জানলাম যাতে এটা কী কী আছে, যে বিষয়গুলো মুখস্থ করার জন্য আমি বলছি, তো সেই বিষয়গুলো তোমরা অবশ্যই কী করবা, মুখস্থ করবা। তো এই করোনার সময় আসলে যদি তোমার বেশি কাজ না থাকে, তাহলে বাসার বাইরে বের না হওয়াটাই ভালো। বাসায় বসে বসে তোমরা এই পড়াগুলো পড়বা। তো এটাই তোমাদের কাছে আমাদের আসলে চাওয়া। তোমাদের আসলে ডিরেক্ট ক্লাসটা করাতে পারলে অনেক ভালো হতো, কিন্তু আসলে পরিস্থিতির শিকার যে অনলাইনে ক্লাসগুলো নিতে হচ্ছে। তো যাই হোক, তোমরা এই পড়াগুলো খুব ভালোভাবে পড়বা, অন্যান্য বিষয়গুলোর উপর খুব গুরুত্ব দেবে। তো আজকের এই অধ্যায়ের, অর্থাৎ যে নবম অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, এই যে 1 থেকে 6 পর্যন্ত প্রত্যেকটা পয়েন্ট তোমাদের বইয়ে কিন্তু আছে। তো আমার এই লেকচারের সাথে তোমাদের বইয়ের লেখাগুলা অবশ্যই রিডিং পড়বা এবং পরে মিলিয়ে নেবা। রিডিং না পড়লে কিন্তু তোমাদের শুধু ভিডিও দেখলে তোমাদের মাথায় কিন্তু অতটা ক্যাচ করবে না। অবশ্যই আগে এই ভিডিওটা একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখবা এবং পরে এই পয়েন্টগুলো বই থেকে রিডিং পড়বা। তো এই কাজটা তোমরা সবাই করবে। তো সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করবে, আর আমার জন্য দোয়া করবে। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।